আসসালামু আলাইকুম কৃষি গুচ্ছ শিক্ষার্থীরা কেমন আছো? আমি তোমাদের আয়েশা আপু, আশা করছি অনেক ভালো আছে। এবং আজকে আমরা বোটানির ক্লাস নেব। আমি বুস্টার ডোজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা 7টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বায়োলজির পুরো কোর্সটা সুন্দর করে শেষ করবো। এবং আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের জন্য চমৎকার চমৎকার 3টা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। জুলজির ওপরে জুলজি কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে 3টা ক্লাসের মাধ্যমে। তোমরা কি করবো, এই ক্লাসগুলো সুন্দর করে দেখতে থাকবা। এবং আজকে আমরা আমি যে ক্লাসটা তোমাদের জন্য সিলেক্ট করেছি বোটানির উপরে 4টা ক্লাস হবে। এবং আজকে আমি ক্লাস নেব 4 নাম্বার ক্লাস। এবং এই 4 নাম্বার ক্লাসে যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে প্রথম অধ্যায়। তোমরা জানো যে কোষ এবং কোষের গঠন এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার। তাই এই চ্যাপ্টারের উপরে আমি যে প্রশ্নগুলো সাজিয়েছি, বিশ্বাস করো এর বাহিরে আর কোনো প্রশ্ন আসবেই না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আপু আপনি কি প্রশ্ন সাজিয়েছেন? তাহলে আমরা একটু সলভ করি। ভালো করে খেয়াল করবা, তুমি যদি ভিডিওটা পুরোটুকু দেখো, কৃষি গুচ্ছ তোমার জন্য অপেক্ষা করছে। একটা সিট ওখানে তোমার কনফার্ম হবে ইনশাআল্লাহ, এবং তা বায়োলজির জন্য। কারণ বায়োলজিতে তুমি যদি 30-এ 30 পাও, তাহলে তুমি কিন্তু একটা কম্পিটিশনে একটা বড় রাস্তা পার করে ফেলছো, তাই না? সামনে আগায় থাকবা। তাহলে প্রথম প্রশ্ন আমরা কি রাখছি দেখো, কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, বা ওইটা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, বা ওইটা নামকরণ করেন কোন বিজ্ঞানী। এই ধরনের কিন্তু প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যে কয়টা প্রশ্ন এরকম সাজিয়েছি, আমার বিশ্বাস এখান থেকে পড়লেই তুমি পেরে যাবা। তাহলে কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রবার্ট হুক। একটু ভালো করে খেয়াল করো, তাহলে কোষ আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। তিনি শুধু কোষ আবিষ্কার করেছেন তা না, তিনি কোষ প্রাচীরও আবিষ্কার করেন। এবং কোষ আবিষ্কার করছিলেন রবার্ট হুক। তিনি যে কোষটা আবিষ্কার করছিলেন সেটা কিন্তু মৃত কোষ ছিল, ঠিক আছে? এবং জীবিত কোষ আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী লিওয়েন হুক। তাহলে কোন বিজ্ঞানী জীবিত কোষ প্রথম আবিষ্কার করেন? লিওয়েন হুক। কোন বিজ্ঞানী মৃত কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। তাহলে কোষ প্রাচীর যদি আসে তাহলে আমরা কি দিব? রবার্ট হুক। এবং কত সালে? সালটা আমাদের পড়তে হবে 1665 সালে। আশা করছি সবই বুঝতে পেরেছো। বায়োলজি শব্দের প্রবর্তক কে? বিজ্ঞানী ল্যাবার। দ্বিতীয় প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, নিচের কোনটি সব থেকে ক্ষুদ্রতম কোষ? ভালো করে খেয়াল করবা, সবচেয়ে ছোট কোষ কোনটি, সবচেয়ে বড় কোষ কোনটি, উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে ছোট কোষ কোনটি, মানুষের দেহের মধ্যে সবচেয়ে ছোট কোষ কোনটি, সবচেয়ে বড় কোষ কোনটি, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। তাহলে নিচের কোনটি সব থেকে ক্ষুদ্র কোষ? মাইকোপ্লাজমা। এখানে মাইকোপ্লাজমা নিউমোনিয়া কিন্তু দেওয়া আছে, বাট এটা হবে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র একটা কোষ, এটা মাথায় রাখতে হবে। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। এবং এখান থেকে আমরা 3টা প্রশ্ন পেরে যাব ইনশাআল্লাহ। একটু খেয়াল করো, নিউরন, এবং এই নিউরনটা হচ্ছে মোটর নিউরন। এবং এটা কত এটার দৈর্ঘ্য? এটা হচ্ছে 1.37 মিটার। এবং এটা আমাদের স্পাইনাল কর্ড থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত। ছোটবেলায় এটা ছোট থাকে, পরবর্তীতে ধীরে ধীরে লম্বা হয়, কিন্তু এটা একটাই। এবং এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে দীর্ঘতম তোমার কোষ। তাহলে সবচেয়ে বড় কোষ কোনটা? এটা আসতে পারে আমাদের দেহের, কিন্তু সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, যা আমাদের স্ত্রী দেহে থাকে। এবং সবচেয়ে ছোট কোষ যেটা, সেটা হচ্ছে শুক্রাণু। এবং এই শুক্রাণুটা পুরুষের দেহে অবস্থান করে। কোন বইয়ে আছে, কোন আমাদের আবুল হাসান স্যারের বইয়ে আছে তোমার অনুচক্রিকা, বাট অনুচক্রিকা কিন্তু কোষই না। তো সেক্ষেত্রে কিন্তু শুক্রাণুটাই আমাদের অ্যান্সার হবে, দেহের সবচেয়ে ছোট কোষ কোনটা? শুক্রাণু। আর যদি অনুচক্রিকা অপশনে থাকে তাহলে শুক্রাণু থাকবেই না, যে কোনো একটা থাকবে। শুক্রাণু থাকলে শুক্রাণু দিবা, অনুচক্রিকা থাকলে অনুচক্রিকাই দিবা। তাহলে সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, সবচেয়ে ছোট কোষ শুক্রাণু, এবং সবচেয়ে লম্বা দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন, মোটর নিউরন, 1.37 মিটার লম্বা। এবং আরেকটা প্রশ্ন আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রাণী কোষ কোনটা? সবচেয়ে বড় প্রাণী কোষ কোনটা? তাহলে সেক্ষেত্রে আমাদের দিতে হবে উট পাখির ডিম। তাহলে সবচেয়ে বড় প্রাণী কোষ হচ্ছে উট পাখির ডিম। ওকে, প্রত্যেকটা ডিম্বাণু হচ্ছে এক কোষই, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে উট পাখির ডিম। তাহলে আশা করছি এই প্রশ্নে আর কোনো সমস্যা হবে না। পরে আমরা যাই, দেখি কি বলছে। কোন জীবের গঠনগত কোষ জীবের গঠনগত মৌলিক একক? মতবাদটি কে দিয়েছেন? দেখো, কোষ নিয়ে কিন্তু 4টা মতবাদ আছে। হ্যাঁ, তোমার হচ্ছে কোন বিজ্ঞানী এ ধরনের মতবাদ দিয়েছেন, এগুলো আমাদের একটু পড়তে হবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কোষ জীবের গঠনগত মৌলিক একক, এই কথাটা কোন বিজ্ঞানী বলেছেন? বিজ্ঞানী ব্র্যাচেট, জ্যান ব্র্যাচেট এই কথাটা বলেছেন। এছাড়া আরো 3টা উক্তি আছে, 3টা উক্তি পড়ে ফেলবা। কোষ নামকরণ করেন কোন বিজ্ঞানী? রবার্ট হুক। কোষ নামকরণ করেন বিজ্ঞানী রবার্ট হুক, ভালো করে খেয়াল করবে। এবং কোষ নামকরণ করেছেন তিনি সেলুলা থেকে, সেলুলা, ল্যাটিন সেলুলা থেকে নামকরণ করেছেন, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র
ক্ষুদ্র প্রকোষ্ঠ, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ। পরের প্রশ্ন কি বলি, কোষবিদ্যার জনক। এখানে কিন্তু আমরা দুইটা প্রশ্ন পারবো, একের ভিতর দুই। আধুনিক কোষবিদ্যার জনকের আগে আমরা আগে কোষবিদ্যার জনক পড়ে, তাহলে কোষবিদ্যা যদি জনক চাই তাহলে আমরা কি দিব, রবার্ট হুক। কিন্তু যদি আধুনিক কোষবিদ্যার জনক চাই তাহলে আমরা কি দিব, সোয়ানসন। এখানে আরো একটা প্রশ্ন পড়বা, সেটা হচ্ছে কোষতত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। তিনজন বিজ্ঞানী আছেন, ঠিক আছে, তিনজন বিজ্ঞানীর নাম সুন্দর করে পড়বা, ভার্চু, স্লেইডেন এবং সোয়ান। এই তিনজন বিজ্ঞানী মিলে কি করেন, তোমার কোষতত্ত্ব আবিষ্কার করেন। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে কি বলা হয়? অবশ্যই স্টেম সেল বা স্টেম সেল, যেগুলোর বিভাজন ক্ষমতা খুবই দ্রুত। কোথায় স্টেম সেল খুবই দ্রুত বিভাজিত হয়? কোন কোন অংশের স্টেম সেল খুবই দ্রুত বিভাজিত হয়? সেটা হচ্ছে অস্থি মজ্জা, ত্বক, হ্যাঁ অস্থি মজ্জা, ত্বক, এবং আরেকটা হচ্ছে কিডনি, এই স্টেম সেল গুলো খুবই দ্রুত বিভাজিত হয় এবং এই অংশগুলোর রিকভারি ক্ষমতা অনেক বেশি। যেমন চামড়া পুড়ে গেলে কিন্তু দ্রুত রিকভারি হয়ে যায়, বা তোমরা জানো যে কিডনি 75% যদি কেটে ফেলা হয় 25% থেকে কিন্তু আবার কিডনি কি হতে পারে, রিকভারি হতে পারে। বাট আমাদের হার্ট, ব্রেন এগুলো কিন্তু স্টেম সেল নেই বললেই চলে। প্রথম প্রকৃতকোষী জীব হলো, আমরা জানি যে আমাদের পৃথিবীতে সৃষ্টি হয়েছে আদিকোষী জীব থেকে। তাহলে প্রথম প্রকৃতকোষী জীব কোনটা ছিল? এক ধরনের শৈবাল ছিল, এবং এই শৈবালটাকে জীবাশ্ম হিসেবে পাওয়া গিয়েছিল একটা শিলা পাথরের উপর। এটার নাম হচ্ছে বঙ্গীয় মরফি পুবেসেন্স বা বঙ্গীয় মরফা পুবেসেন্স। আশা করছি এটা তোমরা পারবা। কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে পর্দা থাকে না? তার মানে পর্দা নেই, পর্দাবিহীন, ঝিল্লি বিহীন। এখান থেকে কিন্তু তুমি একটা প্রশ্ন কমন পেতে পারো, নিচের কোনটা ঝিল্লি বদ্ধ বা নিচের কোনটা ঝিল্লি বিহীন। তাহলে এখানে পর্দা থাকে না কোনটিতে? আমরা জানি ক্লোরোপ্লাস্টে থাকে, মাইটোকন্ড্রিয়াতে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। তাহলে থাকে না কোথায়? রাইবোজোম। এটা নিয়ে একটা ছন্দ আছে, আমি তোমাদেরকে বলি। ছন্দটা হচ্ছে ইন্টারে পড়েই মামা সেরা, ইন্টারে পড়েই মামা সেরা। রাতে হচ্ছে রাইবোজোম, আমরা তো একটু আগে পড়লাম, রাতে হচ্ছে রাইবোজোম। এটা আমরা টুক করে আনসারটা দিয়ে দিব। সেতে হচ্ছে সেন্ট্রিওল। মামাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এবং তার সাথে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাতে মাইক্রোফিলামেন্ট এবং হচ্ছে মাইক্রোফিলামেন্ট আর টিউবিউল, হ্যাঁ। আর পতে হচ্ছে প্রোটিওসোম, এবং ইন্টারে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে দেখো ইন্টারে পড়েই মামা সেরা। তাহলে রাইবোজোম, সেন্ট্রিওল, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, প্রোটিওসোম, এগুলোর কারোই কোনো পর্দা নাই। তাহলে পরীক্ষাতে যদি আসে কোনটা ঝিল্লি বদ্ধ, এগুলো বাদে যা কিছু হচ্ছে সবই হচ্ছে ঝিল্লি বদ্ধ, আর এগুলো হচ্ছে ঝিল্লি বিহীন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উদ্ভিদ জগতে ক্যাওলাস কি নিয়ে আছে? শ্রেণীবিন্যাস কি? শ্রেণীবিন্যাস কিন্তু কৃত্রিম আছে, প্রাকৃতিক আছে, জাতিজনী আছে, পারলে এগুলো একটু পড়ে ফেলবা। ক্যাওলাস কি নিয়ে আছে? শ্রেণীবিন্যাসটা হচ্ছে কৃত্রিম শ্রেণীবিন্যাস। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে কি ধরনের ক্রোমোজোম থাকে? আমরা জানি যে উচ্চ শ্রেণীর জীব যারা, তাদের সবসময় দেহকোষে যে ক্রোমোজোমটা থাকবে সেটা হচ্ছে ডিপ্লয়েড। আর যারা নিম্ন শ্রেণীর জীব বলতে শৈবাল, ছত্রাক বোঝানো হয়, শৈবাল, ছত্রাক, এদের ক্ষেত্রে যে দেহকোষে ক্রোমোজোম সবসময় কি হবে? হ্যাপ্লয়েড হবে। পরের প্রশ্ন আমাদের কি বলছে? একটি আদর্শ কোষের প্রোটোপ্লাজমের অংশ নয়। প্রোটোপ্লাজমের কিন্তু তিনটা অংশ। প্রথম অংশটা হচ্ছে কোষ ঝিল্লি, তারপরে ভিতরে সাইটোপ্লাজম, এবং আরো ভেতরে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমের তিনটা অংশ, যেটা অংশ নয় সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটা নির্জীব অংশ, সজীব অংশ নয়। প্রোটোপ্লাজম সজীব অংশ। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ প্রাচীরের মধ্য পর্দা তৈরি হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে? সর্বদাই মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে কিন্তু কি তৈরি হবে? দুইটা কোষের মাঝখানে যে পর্দাটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? মধ্য পর্দা। এবং এই মধ্য পর্দাতে যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড থাকবে, হ্যাঁ, জেলির মতন একটা আঠালো পদার্থ, এবং এটা দুইটা কোষকে পরস্পরের সাথে যুক্ত রাখবে। এটা যখন বিগলিত হয়ে যাবে তখন দুইটা কোষ পরস্পর থেকে কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো, কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? কোষ প্রাচীর বলতেই যে উপাদানটা আমরা চোখে ভাষায় সেটা হচ্ছে সেলুলোজ, এবং কোষ প্রাচীরের যে মধ্য পর্দা আছে তার উপরে অধিক পরিমাণে সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, হ্যাঁ, এগুলো জমা হয়ে যে স্তরটা তৈরি হয় সেটাকে আমরা প্রাইমারি স্তর বলবো, এবং এটা কিন্তু খন্ড খন্ড ভাবে হবে। এই
মধ্যপর্যায়ের প্রাথমিক প্রাচীর তৈরি হয়ে গেলে কোষটা পূর্ণাঙ্গ হয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে এই দুইটা স্তরই থাকে, দুইটা অংশ থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে প্রাথমিক প্রাচীরের ওপর ভেতর থেকে 3 স্তর বিশিষ্ট আরেকটা পর্দা পড়ে, যেখানে অতিরিক্ত সেলুলোজ, কাইটিন, লিগলিন, সুবেরিন, হ্যাঁ, ওয়াক্স, এই জিনিসগুলো যুক্ত হয় এবং তখন কোষ প্রাচীরটা অনেক বেশি পুরু হয়। এটাকে আমরা তখন কি বলবো সেকেন্ডারি প্রাচীর। এবং এই সেকেন্ডারি প্রাচীরটা ছত্রাকে থাকে, ব্যাকটেরিয়াতে থাকে, ক্ষেত্র বিশেষে, ঠিক আছে, সবার ক্ষেত্রে থাকবে না। তবে কোষ প্রাচীরের প্রধান উপাদান বলতে কিন্তু আমরা কি বুঝবো, সেলুলোজ বলবো। কি বুঝবো, সেলুলোজ বুঝবো। নিচের কোনটি কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করবে? এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জাইলোগ্লুকান, এটা হচ্ছে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। মাইসেলি কতটি সেলুলোজ চেইন নিয়ে গঠিত? মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাচ্ছি। এটা পড়ার আগে আমরা দুইটা কথা পড়বো, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি। এটা একটা প্রশ্ন। আমরা একটা প্রশ্ন পড়লাম যে নিচের কোনটাকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়? প্রোটোপ্লাজমকে। কারণ একটা কোষের 70 থেকে 90% পানি, এটাও একটা প্রশ্ন। এবং এই পানিটা প্রোটোপ্লাজমে থাকে এবং প্রোটোপ্লাজম মানে পানি, এবং এই জন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হয় বলা হয়। এছাড়া আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পানিকে কি বলা হয়? ফ্লুইড অফ লাইফ। ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয়? ফ্লুইড অফ লাইফ বলা হয় পানিকে। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কোন বিজ্ঞানী বলেছেন? বিজ্ঞানী হ্যাক্সলে। আর পারকিনজি প্রোটোপ্লাজম নামটি প্রবর্তন করেন। তাহলে আমরা এখানে 5টা প্রশ্ন অলরেডি পড়ে ফেলেছি। এখন আমরা চলে আসি মাইসেলি কতটি সেলুলোজ চেইন নিয়ে গঠিত। মাইসেলি কতটি সেলুলোজ চেইন নিয়ে গঠিত, তার আগে আমাদের যে 5টা বিষয় জানতে হবে। না জানলে তোমার এই জায়গা থেকে প্রিপারেশন ইনকমপ্লিট, অসম্ভব হবে না। সেটা হচ্ছে আমরা জানি যে আসলে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে কি কি অংশ দেখতে পাওয়া যায়। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে অসংখ্য তোমার কি থাকবে? অসংখ্য তোমার বিটা ডি গ্লুকোজ থাকবে। এবং এই অসংখ্য বিটা ডি যে গ্লুকোজ আছে, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে তোমার সেলুলোজ তৈরি করবে। তাহলে সেলুলোজে কি থাকে? অসংখ্য বিটা ডি গ্লুকোজ। এরকম এই সেলুলোজের সংখ্যা যখন 1000 থেকে 3000 হবে, কোন কোন বইয়ে 5000 থাকতে পারে, তখন এটা চেইন তৈরি করবে। সেটাকে আমরা কি বলবো? সেলুলোজ চেইন। মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা অপশন আমি তোমাদের দেখাচ্ছি, কাইন্ডলি এটা অবশ্যই পড়বা। সেলুলোজ চেইনে তাহলে কতটি সেলুলোজ থাকে? প্রায় 1000 থেকে 3000। এরকম সেলুলোজ চেইনের সংখ্যা যখন, ভালো করে খেয়াল করবা, 100টি হবে, তখন আমরা সেটাকে কি বলবো? ক্রিস্টালাইন মাইসেলি বলবো। কি বলবো? মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। এবং ক্রিস্টালাইন মাইসেলিকে কিন্তু কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। এটাকে কোষ প্রাচীরের কি বলা হয়? ক্ষুদ্রতম গাঠনিক একক। তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? তখন আমরা কি বলবো? ক্রিস্টালাইন মাইসেলি। এই যে ক্রিস্টালাইন মাইসেলি তুমি দেখতে পাচ্ছ, এটার সংখ্যা যখন 20টা হবে, তখন এটা গঠন করবে ছোট ছোট ফাইবার, যেটাকে আমরা কি বলবো? মাইক্রোফিব্রিল। এবং এই মাইক্রোফিব্রিলের সংখ্যা যখন 250টা হবে, তখন গঠিত হবে ম্যাক্রোফিব্রিল। তাহলে দেখো আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে সলভ করেছি। 1 2 3 4 5 6 7 এবং ওটা দিয়ে 8টা। তাহলে এইটুকু সময়ের মধ্যে তুমি 8টা প্রশ্ন পেরে গেলে, এবং আমার বিশ্বাস এখান থেকে প্রশ্ন আসতে তোমার আর কোনোদিন ভুল হবে না। তাহলে বিটা ডি গ্লুকোজ অসংখ্য, তখন কি তৈরি করবে? সেলুলোজ। এরকম সেলুলোজের সংখ্যা 1000 থেকে 3000 হলে গঠিত হবে সেলুলোজ চেইন। এরকম চেইন যখন 100টি হবে, তখন আমরা কি বলবো? ক্রিস্টালাইন মাইসেলি। এবং এটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। যখন এই মাইসেলি সংখ্যা হয়ে যাবে 20টার মতন, তখন তোমার গঠিত হবে মাইক্রোফাইব্রিল, ছোট ছোট ফাইবার। এবং এই মাইক্রোফাইব্রিলের সংখ্যা যখন 250টা হবে, তখন তোমার গঠন করবে ম্যাক্রোফিব্রিল। তাহলে দেখো, ম্যাক্রো এবং মাইক্রো মনে রাখতে হবে। ম্যাক্রো হচ্ছে বড়, মাইক্রো হচ্ছে ছোট। তাহলে মাইসেলি কতটি সেলুলোজ চেইন নিয়ে গঠিত হয়? তাহলে মাইসেলিতে সেলুলোজ চেইন থাকে 100টি। তাহলে আমাদের অ্যান্সার কত? 100। উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? আগের বই যদি থাকতো তাহলে বলতো অনন্য বৈশিষ্ট্য কোনটি। অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষের অনন্য হচ্ছে আগের এডিশন ছিল, এখন বলা হয় অন্যতম। তাহলে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর। যদি কোনো কারণে অনন্য বৈশিষ্ট্য আসে, তাহলেও তুমি কি করবা? কোষ প্রাচীর দিবা। আগে মনে করা হতো কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, এই জন্য এটা হচ্ছে উদ্ভিদ কোষের ইউনিক ক্যারেক্টার অথবা অনন্য বৈশিষ্ট্য। কিন্তু বর্তমানে এটা বলা হয় যে না, এই কোষ প্রাচীরটা তোমার উদ্ভিদ কোষ ছাড়াও প্ল্যান্টে তো থাকবেই,
প্ল্যান্ট ছাড়াও এটা কিন্তু ফানজাইয়ে থাকে, এছাড়া এটা ব্যাকটেরিয়াতেও থাকে। হ্যাঁ, ব্যাকটেরিয়াতেও থাকে, এই জন্য এটাকে বলা হয় অন্যতম বৈশিষ্ট্য। পরের প্রশ্নটা আমরা দেখি, কোষপ্রাচীরের মুখ্য উপাদান কাইটিন হলো এক প্রকার। মুখ্য উপাদান কাইটিন, কাইটিনটা কি? কাইটিন হচ্ছে এক ধরনের জটিল পলিস্যাকারাইড এবং এই কাইটিন কিন্তু প্রাণীতেও পাওয়া যায়, সেটা হচ্ছে লবস্টার। লবস্টারে প্রচুর পরিমাণে কাইটিন থাকে। বিপাকে স্থূল যৌগ গঠন প্রক্রিয়াকে কি বলা হয়? আগে আমরা পড়ি বিপাক কি। বিপাকটা হচ্ছে আমাদের দেহের ভিতরে প্রতিনিয়ত যে অসংখ্য ক্রিয়া বিক্রিয়া হচ্ছে সেটাকে আমরা কি বলবো? বিপাক বলবো। ভাঙ্গা গড়ার খেলা, এটা নিয়েই হচ্ছে আমাদের এই বায়োলজি। এখন এই যে তোমার এই বিপাকটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। মনে করো তুমি কোনো কিছুকে কাইটে কাইটে ছোট করে ফেলবা, তখন সেটাকে আমরা কি বলবো? ক্যাটাবলিজম। তাহলে ক্যাটাবলিজমে কি হয়? মনে করো এটা হচ্ছে তোমার গ্লুকোজ, এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা যখন অক্সিজেনের সাহায্যে ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করবে, তখন এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্যাটাবলিজম। এটাকে বলা হয় ধ্বংসাত্মক অথবা এটাকে বলা হয় অপচিতিমূলক। আর অ্যানাবলিজমটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে কোনো কিছু তৈরি হয়। মনে করো তুমি কার্বন ডাই অক্সাইড সেই সাথে পানি এটা বিক্রিয়া করলো, লাইট, ক্লোরোফিল, শর্করা জাতীয় খাদ্য তৈরি হলো, এটাকে বলা হয়, এটা উৎপাদকমূলক একটা প্রসেস এবং এটাকে উপচিতিমূলক প্রসেস বলা হয়। তো দেখো বিপাকে স্থূল যৌগ গঠন প্রক্রিয়াকে কি বলা হয়? তাহলে এটাকে বলা হচ্ছে অ্যানাবলিজম বা উপচিতিমূলক। তাহলে এই যে আমরা অ্যান্সার পেয়ে গেছি। ক্যাটাবলিজম মানে হচ্ছে অপচিতিমূলক বা এটাকে কোনো কিছুকে ভেঙে ফেলা হয়, বিশ্লেষণগত। একটা সংশ্লেষণগত আর একটা বিশ্লেষণগত, একটা হচ্ছে তৈরি করবে, একটা হচ্ছে ভেঙে ফেলবে, একটা উপচিতিমূলক আর একটা অপচিতিমূলক। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে কিছু কিছু জিনিস পড়বা। প্রোটিন তৈরি কোথায় হয়? রাইবোজোমে হয়। তারপরে তোমার আরেকটা প্রশ্ন আসতে পারে, শর্করা তৈরি কোথায় হয়? তখন তুমি কি বলবা? শর্করা তৈরি হয় তোমার ইয়েতে, ক্লোরোপ্লাস্টে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। পরে আমরা দেখি কি বলছে, জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? এতক্ষণ আমরা যে বললাম না একটু আগে, জীবনের ভৌত ভিত্তি বলা হয় প্রোটোপ্লাজমকে, এবং এই কথাটা বলেছেন বিজ্ঞানী হ্যাক্সলে। কারণ প্রোটোপ্লাজমে 70 থেকে 90% পানি, এবং প্রোটোপ্লাজম মারা যাওয়া মানে কোষটা মারা যাওয়া। এবার আমরা চলে আসছি কোষ ঝিল্লিতে। কোষ ঝিল্লিটা আসলে কি এটা তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে, এটা উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের ভেতরের দিকে যে অংশটা পাওয়া যায় সেটাকে আমরা কোষ ঝিল্লি বলবো। এবং এই কোষ ঝিল্লিতে ছোট ছোট কিছু ছিদ্র থাকবে, যে ছিদ্র দিয়ে শুধু দ্রাবক যাতায়াত করতে পারবে এবং ক্ষুদ্র কিছু বিশেষ অণু, এছাড়া অন্য কিছুর আর কোনো পারমিশন নাই। এবং এই জন্য এই পর্দাকে আমরা কি বলবো? বৈষম্য ভেদ্য পর্দা। তাহলে কোষ ঝিল্লির বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে পর্দা থাকবে সেটা হবে বৈষম্যবদ্ধ পর্দা, এবং এটা স্থিতিস্থাপকতা সংকুচিত এবং প্রসারিত হতে পারে প্রয়োজনে। এবং এইখানে তোমার লিপিড আর প্রোটিন পাওয়া যায়, এবং এটা সচরাচর দ্বিস্তর বিশিষ্ট একটা পর্দা। কোষ ঝিল্লির কোন মডেলটি সবচেয়ে গ্রহণযোগ্য? তার আগে আমরা জানি যে কোষ ঝিল্লির কি কি নাম আছে। এই কোষ ঝিল্লিকে তুমি বেশ কয়েকটা নামে ডাকতে পারো। প্রথমেই আমরা ইংলিশ এটাকে ডাকবো টুকুস করে সেল মেমব্রেন, তাহলে কোষ ঝিল্লি হয়ে যাবে। যেহেতু সাইটোপ্লাজমকে ঘিরে থাকে তাই এটার নাম হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেন। এছাড়া এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, অথবা এটাকে আমরা আরো একটা সুন্দর নাম দিতে পারি, সেটা হচ্ছে প্লাজমা লেমা। প্লাজমা লেমা। আরো একটা নাম দিতে পারি বায়ো মেমব্রেন। তাহলে দেখছো, যদি বলা হয় কোষ ঝিল্লির অপর কি কি নাম আছে, অনেকগুলো নাম আছে। এবং এই কোষ ঝিল্লির অনেক মডেল আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিয়েছেন। এর মধ্যে প্রথম যে মডেলটা আসে সেটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। কোন বিজ্ঞানী দিয়েছে নামটা পড়ে ফেলবা। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেলটা সেটা হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেল, যেটাকে তোমার আইসবার্গ মডেলও বলা হয়। সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোন বিজ্ঞানী দিয়েছেন এবং সর্বপ্রথম যে মডেলটা সেটা কোন বিজ্ঞানী দিয়েছেন, এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে ফেলতে হবে। রাইবোজোমের প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। এই জন্য রাইবোজোমকে আমরা কোষের কি বলি? প্রোটিন ফ্যাক্টরি বলি। বিস্কুট ফ্যাক্টরিতে যদি বিস্কুট তৈরি হয়, প্রোটিন ফ্যাক্টরিতে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। এবং এই রাইবোজোমটা হচ্ছে এমন একটা অঙ্গাণু যা আদি কোষে, প্রকৃত কোষে, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে সব জায়গাতেই থাকবে, এবং এটার কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। এই জন্য রাইবোজোমকে ইউনিভার্সাল অর্গানালি বা সর্বজনীন অঙ্গাণু বলা হয়ে
থাকে। এটা কিন্তু ভালো করে পড়ে ফেলো। কোষ ঝিল্লি সব থেকে সরল ফসফোলিপিডের নাম কি? কোষ ঝিল্লিতে ফসফোলিপিড থাকে এবং এই ফসফোলিপিড হচ্ছে সরল এবং জটিল দুটাই। সরল ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, এটা একটা থাকবে, বাকি চারটা হচ্ছে জটিল, এবং এই জটিলের মধ্যে আছে সেফালিন, লেসিথিন, প্লাজমা, লোজেল। তাহলে প্রশ্ন আসতে পারে কোনটি সরল কোনটি জটিল। তাহলে আশা করছি তোমরা সবাই পারবা ইনশাআল্লাহ। কোষ ঝিল্লি কোন প্রকার ঝিল্লি আবরণী দ্বারা গঠিত? একটু আগে আমরা পড়লাম কোষ ঝিল্লিতে যে আবরণী থাকে সেটাকে আমরা কি বলছি? বৈষম্য ভেদ্য পর্দা। এবং এখানে যে লিপিডটা থাকে সেই লিপিডটা ফসফোলিপিড হিসেবে থাকবে, যার একটা মাথা এবং দুইটা কি থাকবে? লেজ থাকবে। মাথাটা হচ্ছে ফসফেট গ্রুপ বহন করবে পোলার, আর লেজটা হচ্ছে কার্বন হাইড্রোজেন বহন করবে, এটা হচ্ছে অপোলার। একই সাথে পোলার অপোলারের মিশ্রণে আমাদের এই ফসফোলিপিডটা গঠিত হয়েছে। খুব ভালো করে পড়বা। এবং এখানে তোমার কি থাকে? ফ্যাটি অ্যাসিড, এবং এই জায়গাতে তোমার কি থাকে? গ্লিসারল। ওকে, তাহলে একই সাথে এটা পানি ত্যাগ করে আবার পানি গ্রহণ করে। পরের অংশে আমরা চলে যাই। কোষ ঝিল্লির কঠিন খাদ্য বস্তুকে খেয়ে ফেলার প্রক্রিয়াকে আমরা কি বলবো? মনে করো এই যে কোষ ঝিল্লি, বাহিরের অংশ থেকে এখানে কোনো ভেসেলের মাধ্যমে কঠিন খাদ্য বস্তু চলে আসতে পারে, এই প্রসেসটাকে বলা হবে ফ্যাগোসাইটোসিস। আর যদি বাহির থেকে কোনো তরল বস্তু আসে তখন আমরা কি বলবো? পিনোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এটা হচ্ছে খাদ্য পরিপাকের বা ভক্ষণের কৌশল। এটা কোথায় হয়? এটা হয় কোষ ঝিল্লিতে, কোষ ঝিল্লি রূপান্তরিত অবস্থা। এছাড়া এখানে আঙ্গুলের মতন কিছু অভিক্ষেপ দেখা যায় যেটাকে বলা হয় মাইক্রোভিলাই, এবং কোষ ঝিল্লিতে টাইট জাংশন এবং ডেসমোসোম বলেও দুটো রূপান্তরিত অবস্থা দেখতে পাওয়া যায়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? এখানে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। আর কোষ প্রাচীরের প্রধান উপাদান যদি বলি তাহলে সেলুলোজ। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান যদি বলি তাহলে আমরা কি বলবো? কাইটিন। পরের প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। গ্লাইকোক্যালিক্স কি দিয়ে গঠিত? গ্লাইকোক্যালিক্স, এই গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে কোষ ঝিল্লিতে পাওয়া যায় এবং এটা কোষ ঝিল্লির একটা চিহ্নিত কারক বা রিকগনাইজার হিসেবে কাজ করে। এটা কোষ ঝিল্লির চিহ্নিত কারক। তার মানে যে দিকে এই গ্লাইকোক্যালিক্স থাকবে সেই দিকটা হবে বাহিরের দিক, কোষের বাহিরের দিকে এটা অবস্থান করে। এবং এই গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে একটা চিনির স্তর। কিসের স্তর? চিনির স্তর। এবং এই যে চিনির স্তর এইটা গঠিত হয় দুইটা উপাদান দিয়ে, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। এই যে এখানে আছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, এই দুইটা একসাথে যখন মিক্সড হয় তখন এই মিলিতভাবে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্সে গ্লাইকোলিপিড থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে এবং দুইটা মিলে গ্লাইকোক্যালিক্স তৈরি হয় যা কোষের চিহ্নিত কারক হিসেবে কাজ করে। কোনটিতে বহুমুখী আবর্তন দেখা যায়? এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য। এটা তোমরা সুন্দর করে আমাকে অ্যান্সার দিবা যে এটা তোমরা পারবা কিনা। তোমরা এতক্ষণ যে ক্লাসটা করছো এই ক্লাসটার উপরে আমি চমৎকার একটা পিডিএফ সাজিয়েছি, এবং এই যে পিডিএফটা তোমরা জানো যে কোনো কিছু আসলে কোনো কিছু করতে গেলে তার একটা পারিশ্রমিক লাগে। যদিও আমি কিন্তু এত সুন্দর এই ক্লাসগুলো তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, বাট পিডিএফ এর জন্য আমি খুবই সামান্য একটা মূল্য রেখেছি। পিডিএফ এর মূল্য রেখেছি মাত্র 200 টাকা। তোমরা যারা আমার এই ক্লাসটা রেগুলার করবা এবং তোমরা যারা এই 2টা করে প্রশ্নের উত্তর দিতে পারবা প্রত্যেকটা ক্লাস থেকে, তাদের জন্য একটা উপহার আছে। সেটা হচ্ছে এই 200 টাকার পিডিএফটা তোমাদেরকে মাত্র 100 টাকাতে গিফট দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে মাত্র 100 টাকাতে তুমি এই চমৎকারটা পিডিএফ পেয়ে যাবা যদি তুমি ক্লাসটা সুন্দর মতন করো এবং প্রশ্ন দিতে পারো। আমাদের আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, কোনটিতে বহুমুখী আবর্তন দেখা যায়? পাতাঝাজি, ট্রাইডেসক্যানশিয়া, মাইকোপ্লাজমা, ডায়াটম। বহুমুখী আবর্তন মানে হচ্ছে অনেকগুলো কোষ গহ্বরকে ঘিরে তোমার প্রোটোপ্লাজমটা ঘুরবে, এটাকে বহুমুখী আবর্তন বলা হয়। একমুখী আবর্তন, বহুমুখী আবর্তন কোথায় হয় উদাহরণ পড়তে হবে। কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে রাইবোজোম। এখানে আমরা আরো 4টা প্রশ্ন পড়ব। সেটা হচ্ছে কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ বলা হয় কাকে? লাইসোজোমকে। এবং কোনটিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে? তখন আমরা কি বলবো? গলগি বডি। তাহলে আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। প্লাজমাডেজমাটা কি? মোস্ট একটা ইম্পর্টেন্ট উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এটা না থাকলে উদ্ভিদ কোষ বাঁচবেই না। একটা কোষের সাথে আরেকটা কোষের কূপ এলাকাতে এই যে এরকম যে নলের মতন সংযোগ স্থাপন হয়, এবং এই নলাকার সংযোগ স্থাপনটা হচ্ছে সাইটোপ্লাজমিক নলাকার
মানে না সাইটোপ্লাজমের সংযোগ, একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে প্রয়োজনীয় পানি, খনিজ লবণ এগুলো পরিবাহিত হবে। এই যে একটা কোষের সাথে আরেকটা কোষের কূপ এলাকায়, হ্যাঁ পিট এলাকায় যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, যার ফলে এক কোষ থেকে আরেক কোষে প্রয়োজনীয় উপাদান যাতায়াত করতে পারে, এটাকে আমরা কি বলবো, প্লাজমা ডেসমাটা। তাহলে এটা হচ্ছে আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন, এবং এটা পাওয়া যাবে উদ্ভিদ কোষে। এটা পাওয়া যাবে উদ্ভিদ কোষে। কোন অঙ্গাণুকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়? রাইবোজোমকে, কারণ এটা আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সব কোষে এটা পাওয়া যায়, এবং এইটাকে এই জন্য সার্বজনীন অঙ্গাণু বলা হয়ে থাকে। উদ্ভিদ কোষে নিম্নের কোনটি অনুপস্থিত? উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, লিপিড পাওয়া যায়, কাইটিন পাওয়া যায় না। উদ্ভিদ কোষে কোনো কাইটিন থাকে না, এটা ছত্রাকে পাওয়া যায়, এবং প্রাণীর ক্ষেত্রে এটা তোমার লবস্টার, কাঁকড়া, চিংড়িতে পাওয়া যায়। রাইবোজোমে 50S এবং 30S এই দুই সাব ইউনিট একত্রিত হয়ে গঠন করে। রাইবোজোমকে তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 80S এবং আরেকটা হচ্ছে 70S। এই 80S এর আবার দুইটা ভাগ আছে, খণ্ড আছে, একটা হচ্ছে 60 এবং আরেকটা হচ্ছে 40S, দুইটা, একটা ছোট খণ্ড একটা বড় খণ্ড। আর 70 এর আবার দুইটা খণ্ড আছে, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 30। তোমরা যদি মনে করো যে এটা হচ্ছে যোগফল তাহলে ভুল, আসলে দুইটা খণ্ড থাকে। যেমন এখানে একটা 40S খণ্ড আর আরেকটা বড় হচ্ছে তোমার 60S, দুইটা খণ্ড আলাদা থাকে, মাঝখানে একটা ফাটল থাকে, যখন প্রোটিন তৈরি করার প্রয়োজন হয় তখন দুইটা খণ্ড একটার সাথে আরেকটা একটু যুক্ত হয়ে যায় এবং একটা হয়ে যায় তখন, ঠিক আছে। তাহলে রাইবোজোমে 50S এবং 30S এই দুই সাব ইউনিট একত্রিত হয়ে কি গঠন করবে? 50 এবং 30, 50 এবং 30, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 70S, এবং 70Sটা পাওয়া যায় আদি কোষে, বুঝছো? আদি কোষে তোমার 70S পাওয়া যায় আদি কোষে। আর প্রকৃত কোষ যারা আছে, প্রকৃত কোষে কিন্তু তুমি 80S পাবা, এবং প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া এবং তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্টে তুমি 70S রাইবোজোম পাবে। এস মানে হচ্ছে বিজ্ঞানী ভেদবার্গ এর নামের সাথে মিল রেখে এস দেওয়া হয়েছে। ভেদবার্গের নামে প্রথমে এস ছিল, তাই এটাকে এস বলা হয়, এস ভেদবার্গ একক, ঠিক আছে। বিভিন্ন বস্তুকে অধক্ষেপ করলে যে হারটা পাওয়া যায় এটাকে আমরা কি বলি? ভেদবার্গ একক বলি। তাহলে আমরা পরের অপশনে চলে যাই। সাইটোপ্লাজমে মুক্তোর মালার মতন অবস্থাকারী রাইবোজোমকে কি বলা হয়? মনে করো একটা কোষের মধ্যে রাইবোজোম গুলো ছিটাছিটি হয়ে অবস্থান করছে, কিন্তু যখন প্রোটিন তৈরির প্রয়োজন হয় তখন রাইবোজোম গুলো প্রোটিন তৈরির উদ্দেশ্যে অনেকগুলো রাইবোজোম একসাথে এমআরএনএ এর মাধ্যমে মুক্তোর মালার মতন অবস্থান করে, তখন এটাকে আমরা কি বলবো? পলিসোম বা পলিরাইবোজোম। যদি এটা মাইটোকন্ড্রিয়াতে থাকে তখন এটাকে আমরা কি বলবো? মাইটোরাইবোজোম। যদি সাইটোপ্লাজমে থাকে তখন আমরা কি বলবো? সাইটোরাইবোজোম। তাহলে আশা করছি বুঝতে পারছো, পাল রাইবোজোম বলে কোনো শব্দ নাই। অনেকে ভাববা মুক্তোর মালা, মুক্তো মানে তো পাল, তখন টুকুস করে অ্যান্সারটা দিবে আর এটা ভুল হয়ে যাবে। রাইবোজোম যখন সাইটোপ্লাজমে মুক্তোর মালার মতন করে অবস্থান করে, মানে অনেকগুলো একসাথে থাকে, তখন আমরা সেটাকে কি বলবো? পলিসোম বা পলিরাইবোজোম বলবো, ঠিক আছে। আর যখন একটা একটা থাকবে তখন এটাকে সাইটোপ্লাজমে থাকলে সাইটোরাইবোজোম, মাইটোকন্ড্রিয়াতে থাকলে মাইটোরাইবোজোম। কিন্তু যখনই মুক্তোর মালার মতন অনেকগুলো একসাথে থাকবে, অনেক মানে হচ্ছে পলিসোম মানে দেহ, অনেকগুলো দেহ, তখন এটাকে বলবো পলিসোম বা পলিরাইবোজোম। ইকোলাই শুষ্ক ওজনে কত ভাগ রাইবোজোম? মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে তোমার কত? 22। রাইবোজোমে আরএনএ এবং প্রোটিনের উপাদান কি, অনুপাত কি? এখানে আরএনএ বলতে যে আরএনএ থাকে সেটা হচ্ছে আরআরএনএ, এখানে অনুপাতটা হচ্ছে সমান সমান 1:1। পরের প্রশ্ন কি বলছে? আরএনপি কোথায় পাওয়া যায়? এখানে ডিএনপি না, কিন্তু এটা আরএনপি। তাহলে আরএনপি হচ্ছে রাইবো নিউক্লিয় প্রোটিন পার্টিকেল। এই রাইবো নিউক্লিয় প্রোটিন যে পার্টিকেল, এটা কোথায় পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যায়? পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিওপ্লাজম। কোথায় পাওয়া যায় না? পাওয়া যায় না হচ্ছে গলগি বডিতে। কোথায় পাওয়া যায় না? গলগি বডিতে। কোষের পাওয়ার হাউস কোনটি? আমরা জানি যে এখানে কোষের পাওয়ার হাউস যেটা, সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কিচেন অফ দ্য সেল বা কোষের রান্নাঘর। গলগি বডিকে কি বলা হয়? প্যাকেজিং সেন্টার অথবা ট্রাফিক পুলিশ অথবা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে কোনটার অল্টারনেটিভ নাম কি, এটা ভালো করে পড়তে হবে। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার দুই স্তরের মাঝখানে অবস্থান করে? মাইটোকন্ড্রিয়ার দুই স্তরের মাঝখানে, দুই স্তর, মাইটোকন্ড্রিয়ার যে দুইটা স্তর আছে এই মাঝখানে যেটা অবস্থান করবে সেটা হচ্ছে কোএনজাইম। দুইটা স্তরের মাঝখানে অবস্থান যেটা করবে সেটাকে আমরা কি বলবো? কোএনজাইম। নিম্নের কোন অঙ্গাণুটিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? আমরা একটু আগে বলছি যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে? গলগি বডিকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরের অনিয়মিত ভাঁজকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই যে অনিয়মিত যে ভাঁজগুলো আছে, এই অনিয়মিত ভাঁজগুলোকে আমরা কি বলবো?
অনিয়মিত ভাঁজ, এই যে ভিতরের দিকে যে ভাঁজ হয়ে গেছে এই আঙ্গুলের মতন যে ভাঁজ, এই ভাঁজকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো। তাহলে ক্রিস্টি ভেতরের দিকে আঙ্গুলের মতন ভাঁজ, এটাকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো। এবং ক্রিস্টিতে স্থানে স্থানে যে জিনিসটা লেগে থাকে সেটা হচ্ছে এটিপি সিনথেসিস বস্তু। এই যে আমরা ক্রিস্টি পড়লাম না একটু আগে, ক্রিস্টি, এই ক্রিস্টিতে স্থানে স্থানে যে জিনিসটা লেগে থাকবে সেটা হচ্ছে এটিপি সিনথেসিস বস্তু লেগে থাকবে। পূর্বে এদেরকে আমরা অক্সিজেন বলতাম, এবং এখানেই তোমার কি হয়? শ্বসনের তোমার বাকি তিনটা যে ধাপ আছে সেগুলো সম্পন্ন হয়। এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে এবং রাইবোজোম আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিচের কোনটিতে সর্বাধিক মাইটোকন্ড্রিয়া থাকে? এখানে সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে কোথায়? যকৃৎ কোষে। মাইটোকন্ড্রিয়া প্রতি কোষে কত থাকে, সবচেয়ে বেশি কোথায় থাকে, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। অক্সিজম কোন অঙ্গাণুর অংশ? অক্সিজম আমরা একটু আগে বললাম, অক্সিজমটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা এটিপি তৈরি করতে সাহায্য করবে। এটিপি সিনথেসিস বস্তু কোথায় পাওয়া যায়? এটা আমরা একটু আগে বললাম, মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায় এটিপি সিনথেসিস বস্তু। মাইটোকন্ড্রিয়া শতকরা কত ভাগ প্রোটিন? মাইটোকন্ড্রিয়াতে শতকরা মানে 65% হচ্ছে প্রোটিন। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কিন্তু আসলে ক্লোরোপ্লাস্টের চাইতেও কিন্তু কোষ গহ্বরটা আকারে বড়। কোষ গহ্বর আসলে সবচেয়ে বড় অঙ্গাণু এবং দ্বিতীয়টা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। বাট এখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে, এই জন্য তুমি অ্যান্সারটা কি দিচ্ছ? ক্লোরোপ্লাস্ট দিচ্ছ। মাথায় রাখবে। প্লাস্টিড অথবা বর্ণাধার নেই কোন উদ্ভিদে? প্লাস্টিড নেই বা বর্ণাধার নেই কোন উদ্ভিদে? এটা হচ্ছে ছত্রাক। ছত্রাকে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। স্পাইরোগাইরা, তারপরে হচ্ছে স্পাইরোগাইরা মানে শৈবাল, মশ, এটাও একটা শৈবাল, শৈবালের একটা নাম হচ্ছে স্পাইরোগাইরা। এগুলো সবগুলোতেই তোমার কি থাকে? প্লাস্টিড থাকে। কোনটির জন্য কীটপতঙ্গ ফুল ফলের প্রতি আকৃষ্ট হয়? অ্যামাইলোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট? ক্রোমোপ্লাস্ট। এটার কারণে ফুল ফলের কালার সুন্দর হয় এবং পতঙ্গ আকৃষ্ট হয় বা মানুষও আকৃষ্ট হয়। ফুলের পাপড়ি এবং ফল ত্বকে কোন রঞ্জক থাকবে? ফুলের পাপড়ি এবং ফলের ত্বকে যে রঞ্জকটা থাকবে সেটার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। কোষরসের পিএইচ অ্যাসিডিক হলে ফুলের বর্ণ কেমন হবে? এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিডিক যদি হয়ে যায় তাহলে ফুলের বর্ণ অবশ্যই কেমন হবে? লাল হয়ে যাবে। ফুলের বর্ণ কেমন হবে? লাল হয়ে যাবে। ক্ষারীয় হলে ফুলের বর্ণ কেমন হয়ে যাবে? নীল হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নিরপেক্ষ হলে কেমন হবে এটাও পড়তে হবে। পেয়ালাকৃতি ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? এখানে সবচেয়ে বেশি বৈচিত্র্যময় ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কিন্তু শৈবালে। কোন কোন শৈবালে পেয়ালার মতন, কোন কোন শৈবালে ফিতার মতন, কোন কোন শৈবালে তোমার হচ্ছে আংটির মতন, কোন কোন শৈবালে জালের মতন, হ্যাঁ কোন কোন শৈবালে তারার মতন। তো এখানে কিন্তু নামগুলো পড়ে ফেলতে হবে সবগুলোর উদাহরণ সহ। পেয়ালার মতন দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে ক্লামাইডোমোনাসে পেয়ালার মতন দেখতে পাওয়া যায়। কোনটিতে সর্পিল আকার দেখতে পাওয়া যায়? এটা খুব ভালো করে পড়ে ফেলবে, স্পাইরোগাইরাতে। থাইলাকয়েড কোথায় থাকে? থাইলাকয়েড এই যে স্ট্রোমাতে থলে আকৃতির যে অংশগুলো এগুলোকে আমরা থাইলাকয়েড বলছি, এবং একসাথে আমরা গ্রানাম বলছি। তাহলে থাইলাকয়েড কোথায় পাওয়া যায়? তখন আমরা কি বলবো? ক্লোরোপ্লাস্টে। প্রতি কোষে মানে প্রতি ক্লোরোপ্লাস্টে কয়টি করে গ্রানাম থাকে? প্রতি ক্লোরোপ্লাস্টে গ্রানামের সংখ্যা থাকে 40 থেকে 80টি। গ্রানাম কতটি গ্রানা? আর একটা গ্রানাতে থাইলাকয়েডের সংখ্যা, এটা মনে করো থাইলাকয়েড মিলে গ্রানা তৈরি করছে, এই গ্রানাতে থাইলাকয়েডের সংখ্যা হতে পারে 10 থেকে কতটি? 100টি। এবং যখন একটা, ভালো করে খেয়াল করবা, যখন একটা থাইলাকয়েডে তোমার এটিপি সিনথেসিস বস্তু থাকে, ক্লোরোপ্লাস্টও কিন্তু এটিপি সিনথেসিস বস্তু থাকে, ঠিক আছে? ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, মানে বিভিন্ন ধরনের এনজাইম, কোএনজাইম অনেকগুলো যখন একসাথে অবস্থান করে তখন এটাকে দেখতে স্ফটিক আকার মনে হয়, যেটাকে কোয়ান্টোসোম বলা হয়। কোয়ান্টোসোম কোথায় দেখতে পাওয়া যায়? তখন আমরা কি বলবো? ক্লোরোপ্লাস্ট। থাইলাকয়েড কোথায় দেখতে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট। একটা গ্রানামে থাইলাকয়েডের সংখ্যা হতে পারে 10 থেকে 100টি, আর একটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে এরকম গ্রানামের সংখ্যা হতে পারে 40 থেকে কতটি? 60টি। এবং এই গ্রানামের মধ্যে সালোক সংশ্লেষণের কোন পর্যায়টা সম্পন্ন হয়? আলোক পর্যায়। আলোক পর্যায়ে কি তৈরি হয়? এটিপি, এনএডিপি, H+, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এবং ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে অন্ধকার পর্যায়ে, এবং এখানে সবচেয়ে বেশি যে এনজাইমটা থাকে সেটা হচ্ছে রুবিস্কো। এই কথাবার্তাগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, ফাঁকি দেওয়া যাবে না। ক্লোরোপ্লাস্টের আবরণী ঝিল্লি নিচের কোনটি দ্বারা গঠিত? ক্লোরোপ্লাস্টের আবরণীতে একটা বিশেষ উপাদান থাকে, এটার নাম হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড।
ক্লোরোপ্লাস্টের কাজ 9 কোনটি? সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টের কাজ ফটোফসফোরাইলেশন ঘটায়, ফটো রেসপিরেশন করে, যখন অনেক বেশি আলো মানে খাদ্য তৈরি হয়ে যায় তখন ফটো রেসপিরেশন করে। তাহলে যে কাজটা নয় সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, এই কাজটা হচ্ছে লাইসোজোমের, এই কাজটা হচ্ছে লাইসোজোমের কাজ। এটা কার কাজ? এটা হচ্ছে লাইসোজোমের কাজ। পরের প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় কাকে? আমরা তো একটু আগে বললাম, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টকে শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়। স্বেচ্ছার সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলা হয়? স্বেচ্ছার যারা সঞ্চয় করবে সেই ধরনের লিউকোপ্লাস্ট, স্বেচ্ছার যদি সঞ্চয় করে তখন আমরা তাকে কি বলবো? ভালো করে খেয়াল করবা, এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শ্বেতসার। এখানে কিন্তু শ্বেতসার, এটার অ্যান্সার কোনোটাই নাই। স্বেচ্ছায় সঞ্চয় করলে সেটাকে আমরা কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। সেটাকে আমরা কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। স্বেচ্ছায় সঞ্চয় করলে সেটাকে আমরা অ্যামাইলোপ্লাস্ট বলবো। আর যদি প্রোটিন সঞ্চয় করে তখন আমরা সেটাকে কি বলবো? অ্যালিরোপ্লাস্ট বলবো। প্রোটিন সঞ্চয় করলে আমরা অ্যালিরোপ্লাস্ট বলবো, অ্যালিরন থেকে এটা আসছে। আর যদি তোমার তেল সঞ্চয় করে বা চর্বি তখন আমরা ইলায়োপ্লাস্ট বলবো। তাহলে আশা করছি বুঝতে পারছো, এটার অ্যান্সার ছিল না, আমি কিন্তু অ্যান্সারটা লিখে দিলাম, পড়ে ফেলো। নিচের কোনটি গাজরের শিকড়ে আছে? গাজরের শিকড় অনেক বেশি স্ফীত হয়, সঞ্চিত খাদ্য থাকে, মোটা হয়, টুসটুসে হয়, আমাদের খেতে অনেক ভালো লাগে, পুষ্টিগুণে সম্পন্ন একটা খাবার। গাজর ভিটামিন এ পাওয়া যায়। তাহলে গাজরের শিকড়ে অবশ্যই যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কি থাকে? ক্রোমোপ্লাস্ট। কোষের কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? অটোফ্যাগির সাথে জড়িত হচ্ছে লাইসোজোম। অটোফ্যাগির সাথে জড়িত হচ্ছে লাইসোজোম, অটোলাইসিসের সাথে জড়িত লাইসোজোম, ফ্যাগোসাইটোসিসের সাথে জড়িত লাইসোজোম। নিচের কোনটিতে লাইসোজোম থাকে না? লাইসোজোম ইস্ট অনুচক্রিকা, এখানে কিন্তু লাইসোজোম পাওয়া যায়। যেটাতে লাইসোজোম একেবারেই থাকে না সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে সবচেয়ে বেশি লাইসোজোম কোথায় পাওয়া যায়? তাহলে সবচেয়ে বেশি লাইসোজোম কোথায় পাওয়া যায়? সবচেয়ে বেশি লাইসোজোম কিন্তু ডাব্লিউবিসি তে পাওয়া যায়, তারপরে অগ্নাশয়ে পাওয়া যায়। হ্যাঁ, অগ্নাশয়ে পাওয়া যায়। এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা, সবচেয়ে বেশি লাইসোজোম। তাহলে এখন পরের অপশনে আমরা যাই। লাইসোজোমের আবরণী ঝিল্লি কি দ্বারা গঠিত? লাইসোজোমের আবরণীতে লিপিড এবং প্রোটিন থাকে, মাইটোকন্ড্রিয়াতে লিপিড প্রোটিন থাকে, ক্লোরোপ্লাস্টে তোমার গ্লাইকোসিল গ্লিসারাইড নামক একটা উপাদান থাকে। নিচের কোনটি লাইসোজোম স্ট্যাবিলাইজার? স্ট্যাবিলাইজারটা হচ্ছে লাইসোজোম যখন একটা কোষের মধ্যে থাকে তখন এর প্রাচীরটাকে মানে আবরণকে শক্ত মজবুত স্ট্যাবিলিটি করার জন্য তোমার সেখানে কিছু উপাদান যুক্ত হয় যেটাকে আমরা স্ট্যাবিলাইজার বলি, এবং এই স্ট্যাবিলাইজার থাকার কারণে এটা প্রাচীরটা ফেটে যায় না। এবং এই উপাদানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে এমন একটা উপাদান যেটা কি হিসেবে কাজ করবে? স্ট্যাবিলাইজার হিসেবে কাজ করবে। দেন কর্টিজেন এগুলো হচ্ছে তোমার স্ট্যাবিলাইজার। আর ল্যাবেলাইজার সেটা হচ্ছে প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে ল্যাবেলাইজার। এগুলো কি করে? এই প্রাচীরে যুক্ত হয়ে প্রাচীরটাকে ছিন্ন করে দেয়, বিদীর্ণ করে দেয়, প্রাচীরটাকে পাতলা করে দেয়। তখন প্রাচীরটা ফেটে ভিতর থেকে এনজাইম গুলো বাইরে বের হয়ে এসে তোমার অটোফ্যাগি অথবা অটোলাইসিস ঘটায়। পরবর্তীতে প্রশ্নে কি বলছে? লাইসোজোমের কাজ কোষ বিভাজনের সময় মেরু নির্দেশ করা, কোষ রস ধারণ করা, প্রোটিন সংশ্লেষণ, আক্রমণকারী জীবাণু ভক্ষণ। আক্রমণকারী জীবাণুকে ভক্ষণ করা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া করা হচ্ছে লাইসোজোমের কাজ। লাইসোজোম, উদ্ভিদ কোষের লাইসোজোমকে কি বলা হয়? উদ্ভিদ কোষের লাইসোজোমকে বলা হয় স্ফেরোজোম। এবং এই স্ফেরোজোমটা তেল জমা রাখলে সেটাকে আমরা কি বলবো? অলিওসোম বলবো। লাইসোজোমে প্রায় কতটির মতন তোমার ইয়ে থাকে, এনজাইম থাকে? 40 থেকে 50টি, এরকম একটা অপশন দেওয়া থাকে, 40 থেকে 50টির মতন, অথবা 40 থাকতে পারে, অথবা শুধু কি থাকতে পারে? 50 থাকতে পারে। এখানে কিন্তু ইনফরমেশন একটু ভ্যারি করে। এবং লাইসোজোমকে আমরা কি বলবো? হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইম মানে যে এনজাইমটা পানির সাহায্যে কোনো কিছুকে আধার পানির সাহায্যে কোনো কিছুকে ভেঙে ফেলতে পারে, সেটাকে আমরা হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলছি। এখানে কতটি এনজাইম থাকতে পারে? 40 থেকে 50টি, অথবা শুধু 50টি অপশনে থাকতে পারে, শুধু 50টি, আবার 40টিও থাকতে পারে। এনজাইমগুলোর নাম একটু পারলে পড়ে ফেলো। এটা হচ্ছে ব্যাঙ্গাচি রূপান্তর, বিগলন করতে হেল্প করবে, কেরাটিন তৈরি করতে হেল্প করবে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ক্যান্সারও তৈরি করে। ঠিক আছে, তাহলে আশা করছি বুঝতে পারছো। টমেটো লাল রঞ্জকের নাম কি? টমেটো লাল কেন হয়? বিটা ক্যারোটিনের জন্য টমেটো লাল হয়।
কোন ধরনের আরএনএ রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে আরআরএনএ, যেটাকে রাইবোজোমাল আরএনএ বলা হয়। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, যেটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলি, অ্যাপোপ্টোসিস, একটা কোষের বেঁচে থাকার প্রয়োজন নাই তখন এটাকে মেরে মারা যেতে হবে, এই কাজটা কে ঘটায়? মাইটোকন্ড্রিয়া ঘটায়। মাইটোকন্ড্রিয়ার কিন্তু বেশ কিছু গুরুত্ব আছে, গুরুত্বের মধ্যে অ্যাপোপ্টোসিস এটা একটা মানে ভালো গুরুত্ব। এছাড়া মাইটোকন্ড্রিয়া যে ডিএনএ আছে সেখানে যদি কোনো মিউটেশন ঘটে তাহলে অ্যালজাইমার, টাইপ 2 ডায়াবেটিস, হ্যাঁ এই ডিজিজ গুলো কিন্তু হতে পারে, একটু পড়ে ফেলবা। নিম্নের কোনটি লাইসোজোম তৈরি করে? গলগি বডির কাজই হচ্ছে লাইসোজোম তৈরি করা, গলগি বডির বেশ কিছু কাজের মধ্যে লাইসোজোম তৈরি করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এছাড়া কিন্তু এটা তোমার কোষ প্লেট তৈরি করতে সাহায্য করে। স্বপ্রজননক্ষম অঙ্গাণু সেন্ট্রাল কোথায় থাকে, কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায় না এবং কোথায় পাওয়া যায় যে কোনো একটা পড়ে ফেলবা। যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে টেরিডোফাইটাতে পাওয়া যায়, ডায়টম, ইস্ট, অ্যানজিওস্পার্ম, আবৃতবীজ উদ্ভিদ এখানে পাওয়া যায় না। পরের প্রশ্ন কি বলছে? ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল এ শতকরা পরিমাণ কত? ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এও থাকে, ক্লোরোফিল বিও থাকে। ক্লোরোফিল এর পরিমাণটা হচ্ছে 75% আর ক্লোরোফিল বি এর পরিমাণটা হচ্ছে 25%। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে? নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু? রাইবোজোম, সেন্ট্রিওল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা একটু ছন্দ দিয়ে পড়লাম এগুলো ঝিল্লিবিহীন, তাহলে যেটাতে ঝিল্লি থাকে সেটা হচ্ছে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট যেটাই আসুক না কেন। নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী? কোষের শক্তি উৎপাদন করে যেটাকে পাওয়ার হাউস বলা হয়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন কি বলছে? সাধারণত উদ্ভিদের প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কতটি? প্রতি কোষে এদের সংখ্যা হচ্ছে 300 থেকে 400টি। যকৃৎ কোষে অনেক বেশি, 1000-এর অধিক, আর অ্যামিবাতে আরো বেশি। কোন অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ দেখা যায়? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম। মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ দেখা যায়। মাইটোকন্ড্রিয়ার সাথে আরো যে অংশটাতে দেখা যায় সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টকে এন্ডোসিম্বায়ন্ট বলা হয়। কি বলা হয়? এন্ডোসিম্বায়ন্ট। মনে করা হয় এরা পূর্বে ব্যাকটেরিয়া ছিল এবং এরা কালক্রমে কোষের মধ্যে প্রবেশ করে কোষের একটা কোষের মধ্যে নিজস্ব জায়গা সৃষ্টি করে নিয়েছে, এটাকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। এদের নিজস্ব ডিএনএ আছে। কোষের ব্রেইন বলা হয় কাকে? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? ব্রেইন কাকে বলা হয়, বা কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, অথবা কোষের কেন্দ্রিকা কাকে বলা হয়, হ্যাঁ কোষের প্রাণ কেন্দ্র কাকে বলা হয়? তখন আমরা যে অ্যান্সারটা দিব সেটা হচ্ছে এক কথায় নিউক্লিয়াস। আমরা আশেপাশে তাকাবোই না, আমরা কি অ্যান্সার দিব? নিউক্লিয়াস। নিউক্লিয়াস সম্পর্কে ডিটেল করে ফেলতে হবে। এন্ডোসিম্বায়ন্ট হিসেবে গণ্য করা হয়, আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং কাকে বলতো? মাইটোকন্ড্রিয়াকে। নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি? ত্বকে থাকে, পাকস্থলী, চোখে থাকে, সবচেয়ে বেশি পাওয়া যায় যকৃতে। থাইলাকয়েড উদ্ভিদ কোষে কোথায় পাওয়া যায়? এটা আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে প্লাস্টিডের স্টোমাতে থাইলাকয়েড পাওয়া যায়। পেশির সংকোচন প্রসারণে নিচের কোনটা ভূমিকা রাখে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোনটি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামও করে, আবার গলগি বডিও করে, দুটাই কিন্তু করে। নিচের কোনটিতে সূত্রাকার ডিএনএ পাওয়া যায়? সূত্রাকার ডিএনএ, দেখো এখানে নিউক্লিয়েড মানে হচ্ছে ছোট্ট একটা মাত্র ডিএনএ, বৃত্তাকার অঞ্চল। মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ, ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ, তাহলে সূত্রাকার ডিএনএ যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কোনটিতে তোমার সূত্রাকার ডিএনএ পাওয়া যায় সেটার অ্যান্সারটা হচ্ছে নিউক্লিয়াস। এর পরের প্রশ্নটা আমরা দেখি কি বলছে? নিম্নের কোনটি মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় না? মাইটোকন্ড্রিয়াতে কিন্তু শ্বসনে 3টা ধাপ সম্পন্ন হয়, প্রথম ধাপটা হয় না, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? এটা হয় সাইটোপ্লাজমে। যখন আমরা 9 নাম্বার চ্যাপ্টারটা পড়বো তখন আমরা এগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলবো। কত জোড়া নিউক্লিওটাইড মিলে ডিএনএ তে প্যাচ তৈরি হয়? কত জোড়া নিউক্লিওটাইড? ডিএনএ তে 10 জোড়া নিউক্লিওটাইড নিয়ে একটা করে প্যাচ তৈরি হয় এবং এই প্যাচের দূরত্ব হচ্ছে 34 আর্মস্ট্রং। ভালো করে খেয়াল করবা, এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং এবং এটার ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং। 20 আর্মস্ট্রং, খুব ভালো করে পড়তে হবে। এবং দেখো কত জোড়া মানে কতটি, সবকিছু এখানে খুব ভালো করে পড়ে ফেলতে হবে। সেন্ট্রাল প্রাচীর কয়টি ত্রয় অনুনালিকা নিয়ে গঠিত? সেন্ট্রাল প্রাচীরে যে ত্রয় অনুনালিকা, ত্রয় মানে হচ্ছে 3টা, তো 3টা করে অনুনালিকা থাকে, টোটাল 9টি। এখানে তোমার সংখ্যা হচ্ছে
9টি। নিচের কোন অঙ্গাণুটি কোষ বিভাজনের সাথে সংশ্লিষ্ট? কোষ বিভাজনের সময় মাকু তৈরি করে, এই যে মাকু যন্ত্র তৈরি করে কে? সেন্ট্রোজোম। এবং এই সেন্ট্রোজোমে যে সেন্ট্রিওল থাকে সেটা শুক্রাণুর লেজ তৈরি করে। কি করে? শুক্রাণুর লেজ তৈরি করে। তারপর তোমার ফ্লাজেলা তৈরি করে। তারপরে তোমার সিলিয়া তৈরি করে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন কি বলছে? শুক্রাণু লেজ তৈরি করে কোনটি? আমরা একটু আগে পড়লাম শুক্রাণু লেজ তৈরি করে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। কে তৈরি করছে? সেন্ট্রিওল। পরের প্রশ্ন, কোনটি কোষীয় কঙ্কালের মধ্যে পড়ে না? কোষীয় কঙ্কাল হচ্ছে তোমার প্রোটোপ্লাজমে যেগুলো জালের মতন ছড়িয়ে ছিটে থেকে একটা কোষকে দৃঢ়তা প্রদান করবে। মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো হচ্ছে কোষীয় কঙ্কাল। তাহলে যেটা কোষীয় কঙ্কাল নয় সেটা হচ্ছে ম্যাক্রোটিউবুল বলে কোনো শব্দ নেই। পার অক্সিজম এর প্রধান এনজাইম কোনটি? পার অক্সিজমে কিন্তু অনেক এনজাইম থাকে, বাট এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এনজাইম হচ্ছে ক্যাটালেস। এটা কি করে? এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড বিষাক্ত, এটাকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটাকে আমরা কি বলবো? ক্যাটালেস এনজাইম। পার অক্সিজেন বেশি থাকে কোন কোষে? যেখানে তোমার বিষাক্ত পদার্থ বেশি থাকে সেখানে, যেমন লিভারে থাকে, অন্ত্রে থাকে। তাহলে এখানে যেহেতু লিভার আছে তাই আমরা অ্যান্সারটা কি দিচ্ছি? লিভার। বীজের লিপিড সঞ্চয় কোষে যে অঙ্গাণুটি দেখা যায় লিপিড সঞ্চয় কোষে, এটা হচ্ছে গ্লাইঅক্সিজম। এই গ্লাইঅক্সিজমটা খুবই গুরুত্বপূর্ণ, জানো? যখন একটা ছোট্ট বীজের ভেতরে লিপিড থাকে এবং বীজ থেকে ছোট্ট একটা ভ্রূণ বের হয় অঙ্কুরোদ্গমের সময়, তো এদের প্রধান খাদ্যই কিন্তু হচ্ছে শর্করা। তখন গ্লাইঅক্সিজম কি করে? এই যে লিপিডটা আছে এই লিপিডটাকে ভেঙে তোমার শর্করাতে, গ্লুকোজে কনভার্ট করে। ঠিক আছে, এবং এই যে ছোট্ট যে অঙ্কুরোদ্গমের ফলে যে ছোট্ট একটা মুকুল বের হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত না সবুজ হচ্ছে, খাদ্য তৈরি করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে খাদ্য তারা পেয়ে থাকে। স্পার্মে শতকরা কত ভাগ নিউক্লিয়াস? একটা স্পার্মের মানে মস্তক থাকে, গ্রীবা থাকে, দেহ থাকে এবং লেজ থাকে। তো মস্তকের অধিকাংশই জুড়ে থাকে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের পরিমাণটা হচ্ছে কত পার্সেন্ট? 90%। যে প্রশ্নটা পড়বো দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। হ্যাঁ, নিম্নের কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? কোন কোষে নিউক্লিয়াস থাকে না? কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন কোথায় নিউক্লিয়াস থাকে না? পরিণত সিপ কোষ এবং লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকেই না। যেখানে অনেক বেশি নিউক্লিয়াস থাকে, ভ্যালচারিয়া, বোটাইড্রিয়াম, স্ক্লিরোপিয়া, এগুলোতে পড়ে ফেলতে হবে। যে কোষ অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, আমরা একটু আগে পড়ে ফেলেছি, সেটাকে আমরা কি বলছি? লাইসোজোম। এখন আমরা যে প্রশ্নটা পড়বো দেখো, আঙ্গুরের থোকার মতন ক্যালসিয়াম কার্বনেটকে আসলে কি বলা হবে? এখানে ক্যালসিয়াম কার্বনেট এবং আঙ্গুরের থোকা, তখন এটাকে আমরা সিস্টোলিথ বলবো। এটা তোমার বট রাবারে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে গ্রাফাইটটা কি? গ্রাফাইটটা হচ্ছে যদি ক্যালসিয়াম অক্সালেট থাকে। কি থাকে? অক্সালেট। এবং এটা যদি সূচের মতন হয়, কিসের মতন? সূচের মতন, তখন আমরা গ্রাফাইট বলবো। এটা পাওয়া যায় তোমার কচু, তারপরে ওল কচু, এগুলোতে তোমার এটা পাওয়া যায়। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো, এই দুইটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, উল্টাপাল্টা করা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী? ক্রোমোজোম কে আবিষ্কার করেন, কে নামকরণ করেন, কোন বিজ্ঞানী? ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেছেন বিজ্ঞানী ওয়াল্ডার। ক্রোমোজোম তোমার নামকরণ করে আবিষ্কার করেছেন বিজ্ঞানী স্টার্চবার্গার। ক্রোমোজোমের মূল উপাদান কোনটি? একটা ক্রোমোজোমের মূল যে উপাদান সেটা হচ্ছে ক্রোমাটিন, এবং এই ক্রোমাটিনে তোমার ডিএনএ থাকবে, আরএনএ থাকবে এবং প্রোটিন থাকবে। যে প্রোটিন থাকবে সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে, হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় ডিএনএ কে কি বলা হয়? নিউক্লিওসোম। যেমন এখানে 8টা তোমার হিস্টোন প্রোটিন থাকবে, 8টা হিস্টোন প্রোটিন অক্টোমারকে পেঁচায় থাকবে তোমার কি? ডিএনএ। এবং এটা দেখতে পুতির মালার মতন মনে হয়, যেটাকে আমরা কি বলবো? নিউক্লিওসোম বলবো। কোনটি বংশগতি বাহক অথবা জীবের জীবনে ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে? ক্রোমোজোম। ডিএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়াকে আমরা কি বলবো? ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে তখন আমরা সেটাকে রেপ্লিকেশন বলবো। ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হবে তখন আমরা সেটাকে ট্রান্সক্রিপশন বলবো। ওই এমআরএনএ থেকে যখন আবার ডিএনএ তৈরি হবে উল্টা, তখন আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে দেখো, ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে? ডিএনএ তৈরি হচ্ছে, এটাকে আমরা রেপ্লিকেশন বলছি। এখন ডিএনএ থেকে যদি তোমার এমআরএনএ তৈরি হয় তাহলে আমরা সেটাকে কি বলছি? ট্রান্সক্রিপশন। ওই যে এমআরএনএ আছে ওই এমআরএনএ থেকে আবার যদি উল্টা ডিএনএ তৈরি হয় সেটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলবো। আর ট্রান্সলেশনটা হচ্ছে যদি এমআরএনএ থেকে তোমার কি তৈরি হয়?
প্রোটিন তৈরি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ট্রান্সলেশন। এই চারটা জিনিস ভুল করা যাবে না, চারটা জিনিস থেকে যে কোনো একটা পরীক্ষাতে কিন্তু চলে আসতে পারে, কোনটাতে কোন এনজাইম লাগে, কোনটাতে কি হয়, কোনটা কোষের কোথায় ঘটে, সবকিছু পড়ে ফেলতে হবে। পরের প্রশ্ন কি বলছে? নিচের কোনটির ক্রোমোজোমের সংখ্যা সঠিক নয়? এক্ষেত্রে তোমার অনেকগুলো ক্রোমোজোম জানতে হবে, যেমন ধানের ক্রোমোজোম আমরা সবসময় জানি ধান হচ্ছে 24, তাহলে এটা সঠিক নয়। মানুষের 46, গিনিপিগের 64, গৃহমাছিতে 12। তোমাকে ক্রোমোজোম খুব ভালো করে পড়ে ফেলতে হবে। ক্রোমোজোম এখানে তোমার গরিলার ক্রোমোজোম সম্পর্কে তুমি পড়বা, হ্যাঁ গরিলার ক্রোমোজোম, তারপর এখানে আলুর ক্রোমোজোম তুমি পড়বা, তুমি টমেটোর ক্রোমোজোম পড়বা, টমেটো আলুর সাথে টমেটো টমেটো পড়বা, তামাকের ক্রোমোজোম পড়বা, তামাকের সাথে তুমি পাট পড়বা, হ্যাঁ এই যে জিনিসগুলো, হাইড্রা তুমি পড়বা, হাইড্রা হাইড্রা ক্রোমোজোম পড়বা। এবং মানুষের সাথে মিল আছে যে রেশম পোকা, মানুষের 46, রেশম পোকারও 46। গরু ছাগল, গরু ছাগল কিন্তু একই ক্রোমোজোম, গরুও যা ছাগলও তাই, হ্যাঁ গরু ছাগলের ক্রোমোজোম কিন্তু একই, কত? 60। তাহলে আশা করছি এগুলো তোমরা খুব ভালো করে পড়তে পারবা ইনশাআল্লাহ। ক্রোমোজোম কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসে অবস্থান করে। জিনের ট্রান্সলেশন না হওয়া অংশ কি? জিনের ট্রান্সলেশন অংশ, মনে করো একটা এমআরএনএ সিকোয়েন্সে কিছু কিছু জায়গাতে এমন কোনো অংশ আছে যেটা তোমার প্রোটিন তৈরি করতে অংশগ্রহণ করবে না, তখন আমরা সেই অংশটাকে কি বলবো? ইন্ট্রন্স বলবো। আর যেটা অংশগ্রহণ করবে সেটাকে আমরা কি বলবো? এক্সন বলবো। ক্রোমোজোমকে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানী সাটার্ন এবং বোভেরি। খুব ভালো করে পড়বা। মানুষের জরারোধ করে কোনটি? অধিক বয়স্ক হয়ে গেল মানুষকে বয়স কম দেখাবে বা রোগ শোক থেকে দূরে রাখবে, এটা করতে হেল্প করে হচ্ছে টেলোমিয়ার। এই টেলোমিয়ারটা ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে, ছোট্ট একটা বিন্দুর মতন, যা দুইটা ক্রোমোজোমকে পরস্পর সাথে যুক্ত হতে দেয় না। যদি যুক্ত হতো তাহলে কিন্তু অনেক ভাঙ্গা করার একটা ব্যাপার থাকতো, তখন কিন্তু মানে তোমার পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। এবং এই টেলোমিয়ার কখন কত থাকে? জন্মের সময়, জন্মের সময় এটার সংখ্যা কত, 35 বছরে কত হয় এবং তোমার 65 বছরে কত হয়, এগুলো খুব ভালো করে পড়তে হবে। ওকে, আশা করছি এটা পড়ে ফেলবা। পরে কি বলছে? কোন ধরনের ক্রোমোজোম মানুষের অনুপস্থিত? মানুষের মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আছে, কিন্তু মানুষের কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না। মানুষের যে ক্রোমোজোমটা অ্যাবসেন্ট, টেলোসেন্ট্রিক। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এক্স এবং ওয়াই ক্রোমোজোম যথাক্রমে, এক্স ক্রোমোজোম সবচেয়ে বড়, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, ওয়াই ক্রোমোজোম সবচেয়ে ছোট, এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। হ্যাঁ এই যে এরকম, একটা হচ্ছে মেটাসেন্ট্রিক এবং আরেকটা হচ্ছে তোমার অ্যাক্রোসেন্ট্রিক। একটার বাহু দুইটার সমান, আরেকটার একটা বাহু অনেক বড়, আরেকটা বাহু অনেক ছোট। মাইক্রোবডিস এর অন্তর্ভুক্ত নয় কোনটি? মাইক্রোবডিস হচ্ছে কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো বাদে কিছু কিছু অঙ্গাণু খুবই ক্ষুদ্র ছোট, সেগুলোকে বলা হয় মাইক্রোবডিস। মাইক্রোবডিস এর মধ্যে যেগুলো আছে পারঅক্সিজম, গ্লাইঅক্সিজম, স্ফেরোসোম, যেটা নাই সেটা হচ্ছে লাইসোজোম। 21 নং ক্রোমোজোম এ 3 সেট থাকলে কপি হয়ে গেছে 21 নং ক্রোমোজোমে। নিচের কোন ত্রুটিতে দেখা যায়? ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম এই সমস্যাটা। নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান 9 কোনটি? নিউক্লিক অ্যাসিডে 3টি উপাদান থাকবে, নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারের মধ্যে তোমার অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল, এবং পেন্টোজ সুগার থাকবে, রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ এবং অজৈব ফসফেট। তো এখানে নিম্নের উপাদান 9 কোনটি? পেন্টোজ সুগার উপাদান, নাইট্রোজেন ঘটিত ক্ষার উপাদান, ফসফরিক অ্যাসিড উপাদান। তাহলে উপাদান 9 যেটা সেটা হচ্ছে হেক্সোজ। নিচের কোনটি পাইরিমিডিনে থাকে না? পাইরিমিডিন, পাইরিমিডিন মানে যেটা হচ্ছে এক রিং বিশিষ্ট ক্ষারক, হ্যাঁ এক রিং বিশিষ্ট হলে পাইরিমিডিন, আর এরকম যদি তোমার 2 রিং বিশিষ্ট হয় তাহলে সেটা হচ্ছে পিউরিন। অ্যাডেনিন এবং গুয়ানিন হচ্ছে পিউরিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এগুলো হচ্ছে পাইরিমিডিন। তাহলে এটা হচ্ছে নিচের কোনটি পাইরিমিডিনে থাকে না? পাইরিমিডিন হচ্ছে 3টা, থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে যেটা পাইরিমিডিনে থাকে না সেটা হচ্ছে গুয়ানিন, এটা হচ্ছে পিউরিন। ডিএনএ সিরিজ ধাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ধাপ সর্বদাই অ্যাডেনিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে থাইমিন যুক্ত হয়, সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে গুয়ানিন তৈরি হয়। তাহলে সঠিক ধাপের ক্ষেত্রে সঠিক অ্যাডেনিনের সাথে থাইমিন 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে তৈরি হচ্ছে সঠিক, এটা সঠিক নয়, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। ডিএনএ ডাবল হেলিক্স গঠনের কারণ কি? ডিএনএ ডাবল হেলিক্স গঠনের কারণই হচ্ছে ক্ষারসমূহ পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এবং এক্ষেত্রে অ্যাডেনিনের পরিপূরক হচ্ছে থাইমিন, সাইটোসিনের পরিপূরক হচ্ছে সর্বদাই গুয়ানিন। এবং ডিএনএ তে যেটা অ্যাবসেন্ট সেটা হচ্ছে ইউরাসিল অ্যাবসেন্ট, আর আরএনএ তে যেটা অ্যাবসেন্ট সেটা হচ্ছে থাইমিন।
সব জীবের ক্ষেত্রে ডিএনএ কয়টি রাসায়নিক ক্ষার নিয়ে গঠিত? সব জীবের ক্ষেত্রে ডিএনএ 4টি রাসায়নিক ক্ষার নিয়ে গঠিত। হয় তোমার অ্যাডেনিন থাকবে, থাইমিন থাকবে, সাইটোসিন এবং গুয়ানিন, আর না হয় অ্যাডেনিন, ইউরাসিন, সাইটোসিন এবং কি থাকবে? গুয়ানিন। হ্যাঁ, একটা ডিএনএ তে থাকে, একটা আরএনএ থাকে, 4টা করে, 4টার বেশি থাকা সম্ভব না। মানুষের ক্ষেত্রে কোন ক্রোমোজোমে সবচেয়ে কম সংখ্যক জিন থাকে? আমরা জানি সবচেয়ে বেশি থাকে হচ্ছে এক্স ক্রোমোজোমে, সংখ্যাটা পড়ে ফেলবা। আর সবচেয়ে কম থাকে হচ্ছে তোমার মানুষের ওয়াই ক্রোমোজোমে, এটা পড়ে ফেলবা। নিচের কোনটি পিউরিন বেস? নিচের কোনটা পিউরিন? পিউরিন, পিউরিন মানে হচ্ছে 2 রিং বিশিষ্ট, অ্যাডেনিন এবং গুয়ানিন। তাহলে আনসারটা হচ্ছে অ্যাডেনিন। মিউটন কি? মিউটেশনের একককে আমরা কি বলবো? জিন মিউটেশনের একককে আমরা মিউটন বলবো, রিকম্বিনেশনের একককে আমরা কি বলবো? রেকন বলবো। তাহলে আমরা একটা সাথে দুইটা প্রশ্ন পেয়ে গেছি। মিউটেশনের এককে মিউটন আর রিকম্বিনেশনের এককে রেকন, ঠিক আছে? রেপ্লিকেশনের এককে রেপ্লিকন। পেপটাইড বন্ধনের সৃষ্টিতে বিঘ্ন ঘটায় কোন অ্যান্টিবায়োটিক? ক্লোরোমাইসিন। কোন অ্যান্টিবায়োটিক কি করে? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক জীবাণুর প্রোটিন তৈরির সময় কি করে? আরএনএ কে যুক্ত হতে দেয় না, বা রাইবোসোমকে কাজ করতে দেয় না, বা বিক্রিয়া করতে দেয় না, বা কি করে? হ্যাঁ, এই ধরনের একটা ছক আছে, পড়ে ফেলবা। প্রাণীর বংশগতির মূল একক কোনটা? প্রাণীর বংশগতির মূল একক হচ্ছে জিন। নিচের কোনটিতে অ্যান্টিকোডন থাকে? অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন থাকে হচ্ছে তোমার এই যে এরকম একটা স্ট্রাকচার আছে না, ক্লোভার লিফ স্ট্রাকচার, টিআরএনএ। এই যে টিআরএনএ এর এই অংশে তোমার অ্যান্টিকোডন থাকে, এই অংশে তোমার অ্যান্টিকোডন থাকে। তাহলে অ্যানসারটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ তে অ্যান্টিকোডন থাকে, এবং টিআরএনএ তে তোমার 1 2 3 4 5 5টা বাহু, 1 2 3 4 4টা লুপ থাকবে। কোনটি কি বাহু পড়বা, কোনটিতে কি ক্রম থাকে, এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। নিচের কোনটিকে সর্ববৃহৎ কর্মী অণু বলা হয়? এটা হচ্ছে ডিএনএ, এটাকে সর্ববৃহৎ কর্মী অণু, প্রোটিনকে সর্ববৃহৎ কর্মী অণু বলা হয়। এবং ডিএনএ কে যেটা বলা হয় সেটা হচ্ছে মাস্টার মলিকিউল। নিচের কোনটিকে মাস্টার মলিকিউল বলা হয়? সেটা হচ্ছে ডিএনএ। এখন আমরা এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি যে এই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নিচের কোনটি ট্রান্সলেশনে স্টার্ট করুন? যেটা আসলে ট্রান্সলেশন স্টার্ট করবে মেথিওনিন AUG। তবে তাহলে স্টপ করুন কোনটা? স্টপ করুন কিন্তু 3টা, UAA, UGA, UAG, এই তিনটা। তাহলে আশা করছি পারবা ইনশাআল্লাহ। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? এটা আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে সেন্ট্রালকে কোষের মস্তিষ্ক বলা হয়। প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি? প্রাণী কোষ যদি বলা হয় তাহলে সেই প্রাণী কোষের ক্ষেত্রে সর্ববৃহৎ, সবচেয়ে বড় যে অংশটা, সবচেয়ে বড় যে অঙ্গাণুটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে বড় অঙ্গাণু কোষের। নিউক্লিয়াসের সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করেন কোন বিজ্ঞানী? নিউক্লিয়াসের সর্বপ্রথম ক্রোমোজোম প্রত্যক্ষ করেন বিজ্ঞানী কার্ল নাগেলি। স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না? স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, এটা আমরা পড়েছি। কোনটি নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ? নিউক্লিয়াস থাকে না কিন্তু জীবিত, এটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, সেটা হচ্ছে সিপ কোষ বা সিপ নল। কোনটিতে নিউক্লিয়াস নেই? স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। কোনটি বংশগতির ভৌত ভিত্তি? যদি বংশগতির ভৌত ভিত্তি চাই তাহলে ক্রোমোজোম, রাসায়নিক ভিত্তি চাইলে আমরা কি দিব? ডিএনএ। ডিএনএ এর একক কোনটি? কোনটি ডিএনএ এর একক? ডিএনএ এর এককটা হচ্ছে নিউক্লিওটাইড। অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে কি গঠিত হয়? ডিএনএ গঠিত হয়। নিউক্লিওটাইডটা হচ্ছে মনোমার আর ডিএনএটা হচ্ছে পলিমার। ধানের ফুলের পুংরেণুতে ক্রোমোজোমের সংখ্যা কতটি? ধানের ফুলের পুংরেণুতে ক্রোমোজোম, যেহেতু পুংরেণু তাহলে অবশ্যই ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হবে, মানে n। এখন আমরা যে প্রশ্নটা পড়বো ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা পড়ার আমি একটা টেকনিক তোমাকে শিখাই দিই মনে রাখার। কোন জীবে মানুষের সমসংখ্যক ক্রোমোজোম আছে? মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। তাহলে মানুষের সমসংখ্যক ক্রোমোজোম আছে রেশম পোকাতে 46। এখন এই মানুষের চাইতে 2টা ক্রোমোজোম কম আছে কার? খরগোশে। এটা মনে রাখবা, খরগোশের ক্রোমোজোম সংখ্যা মানুষের যে 2টা কম, এবং মানুষের চাইতে 2টা বেশি যদি আমি বানাই দিই তাহলে সেটা হবে গরিলা। গরিলার ক্রোমোজোম হচ্ছে 48, এবং গরিলার সাথে গোলারোর একটা মিল আছে। দেখো গরিলা এবং গোলারো 2টা ক্রোমোজোমে হচ্ছে তোমার কতটি 48টি। তাহলে মানুষের কতটি? 46। মানুষের সাথে রেশম পোকার সেম 46, সেম। খরগোশের 2টা কমাই দিলাম 44, এবং গরিলাতে মানুষের চাইতে 2টা বাড়াই দিলাম, তাহলে কত হবে? তোমার 48। আর গরিলাতে যা আছে গোলারুতে তাই আছে। কতটি আছে? 48। এবং গোলারু চাইতে টমেটোতে অর্ধেক করে দাও, তাহলে কতটি ক্রোমোজোম থাকবে টমেটোতে? 24। টমেটোতে ক্রোমোজোম সংখ্যা কতটি? 24। এবং টমেটোতে 24 ক্রোমোজোম সংখ্যা, টমেটোর সাথে তুমি ধানেক মিলায় দাও, ধানের ক্রোমোজোম সংখ্যা কতটি? 24।
4। আশা করছি আর কোনো সমস্যা হবে না। এরপরে প্রশ্ন কি বলছে দেখি, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অলিয়াম সেপা। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম পড়বা, গমের বৈজ্ঞানিক নাম টিটিকা ম্যাস্টিভাম, তারপর রসুনের বৈজ্ঞানিক নাম অলিয়াম স্যাটিভাম, অরেজা স্যাটিভা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক কোনটি, মানে বারবার কোনটি দিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়? নিউক্লিওটাইড। কোনটিকে মাস্টার মলিকুল বলা হয়? মাস্টার মলিকুল হচ্ছে ডিএনএ। এটা সবচেয়ে বেশি কোষের মধ্যে সবচেয়ে বড় একটা অণু, খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। ডিএনএ কে মাস্টার মলিকুল বলা হয়। ডিএনএ অণুর অনুলিপনে ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে কি বলা হয়? ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডকে, ছোট ছোট খণ্ড তৈরি হয়, এটাকে ওকাজকি খণ্ড বলা হয়। পরে খণ্ডগুলোকে পূরণ করতে হেল্প করে তোমার লাইগেজ। ঠিক আছে, কাটাকাটি করতে সর্বদা হেল্প করবে রেস্ট্রিকশন এনজাইম, জোড়া লাগাতে সর্বদা হেল্প করবে লাইগেজ। আরএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা কি বলবো? আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে তখন সেটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলবো। প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির ধাপে সংখ্যা কতটি? প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টির ধাপের সংখ্যা হচ্ছে 3টি। এখানে কয়টি? 3টি। পরিমার্জন 1, পরিমার্জন 2 এবং পরিমার্জন 3। ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? পলিমারেজ। ডিএনএ পলিমারেজ 1, 2, 3। এবং রেপ্লিকেশনের সময় আরো বেশ কিছু এনজাইম থাকে। তোমার হেলিকেজ এটা কি করে? বন্ধনগুলোকে ভেঙে দেয়। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটার কাজ হচ্ছে দুইটা স্ট্যান্ডকে পৃথক রাখে, আলাদা আর একসাথে যুক্ত হতে দেয় না। এবং এটার আন্ডারে টপো আইসোমারেজ, এটা প্রকৃত কোষের ক্ষেত্রে কাজ করে, এবং গাইরেজ হচ্ছে আদি কোষের ক্ষেত্রে কাজ করে। লাইগেজ এনজাইম থাকে, মানে টোটাল সেটআপটা পড়বা, সবগুলোকে একসাথে কি বলা হয় পড়বা। একটি এমআরএনএ গঠনে মিউটেশনের জন্য ইউজিজি কোডটি ইউজিএ তে পরিণত হলে নিম্নের কোনটি ঘটতে পারে? ইউজিএ হচ্ছে স্টপ কোডন। তাহলে এটাতে যদি কনভার্ট হয়ে যায় তাহলে অবভিয়াসলি সেক্ষেত্রে কি হয়ে যাবে? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে 100%। আর তাকাতেই হবে না, ট্রান্সলেশন থেমে যাবে। রেপ্লিকেশন ফর্কে ডাবল হেলিক্স প্যাচ গুলো খুলে দেয় কোনটি? ডাবল হেলিক্স প্যাচ গুলো সবসময় খুলে দেবে কোনটা? হেলিকেজ। সবসময় খুলে দেবে কোনটা? হেলিকেজ। এবং ডিএনএ পলিমারেজ এনজাইমকে কাজ করার জন্য সুবিধা করে দিবে কোনটা? প্রাইমেজ। সে এসে প্রাইমার যুক্ত করে দিবে, আরএনএ প্রাইমার। তাহলে আশা করছি এটা খুব ভালো করে পারবা ইনশাল্লাহ, আর কোনো চিন্তা নাই। আমাদের মানে মোটামুটি প্রথম ক্লাসটা শেষ। কোন কোডনটি কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না? কোন কোডনটি কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না? সেটা হচ্ছে ইউজিএ। এটা স্টপ কোডন, এটা কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, এটা আসলে প্রোটিন তৈরি বন্ধ হয়ে যায়। মানব জিনোমে খারাপ যুগলের সংখ্যা কতটি? খারাপ যুগলের সংখ্যা হচ্ছে 3000 মিলিয়ন। কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টি কোডন রয়েছে? কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য 6টি কোডন রয়েছে? কোনটির জন্য 2টি কোডন আছে? এগুলো পড়তে হবে। 4টি কোডন রয়েছে কার জন্য? ভ্যালিনের জন্য। জীবনের ভাষা বলা হয় কাকে? জীবনের ভাষা বলা হয় সর্বদাই প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। ট্রিপ্টোফ্যান অপেরনের গাঠনিক একক কয়টি? গাঠনিক একক কাকে বলা হয় এটা আগে পড়তে হবে। অপেরন হচ্ছে আদি কোষের জিন প্রকাশের একক। আর ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে 5টি হয়। আর যদি ল্যাকটোজের ক্ষেত্রে তুমি বলো, ল্যাকটোজের ক্ষেত্রে, তাহলে ল্যাকটোজের ক্ষেত্রে কতটি হবে? ল্যাকটোজের ক্ষেত্রে হবে 3টি। আমাদের ডিএনএ এর মাত্র 2% কি কাজ করে? বৈশিষ্ট্য প্রকাশ করে, বাকিটুকু কি হয়ে থাকে? নিষ্ক্রিয় অবস্থা থাকে। এবং আমাদের সাথে সবচেয়ে বেশি মিল আছে শিম্পাঞ্জির 98%, আর আমাদের সাথে গরিলার মিল হচ্ছে 97%। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারের ওপর ক্লাসটা শেষ হয়েছে। এটা আমাদের চতুর্থ ক্লাস ছিল। ক্লাসটা করতে থাকো, যে কথাগুলো বলেছি সেই কথাগুলো সুন্দর করে দেখতে থাকো। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।